कल भारत के प्रधानमंत्री आसनसोल में थे। अपनी सभाओं में विपक्ष को घेरने का विकास के मौके पर वो कोई मौका छोड़ते नहीं हैं। प्रधानमंत्री के अनुसार पिछले 70 वर्षों में इस देश में कुछ नहीं हुआ। उनके इसी बात पर देश के चर्चित कवि संपत सरल जी जब उनसे यह व्यंग में पूछते हैं कि क्या माननीय प्रधानमंत्री ने इन 70 वर्षों में अपना कार्यकाल भी जोड़ लिया है, तो प्रधानमंत्री के भक्त सहन नहीं कर पाते हैं उनके इस व्यंग को। प्रधानमंत्री के अनुसार इस देश में जो कुछ भी हुआ है बुरा ही हुआ है और उसके लिए नेहरू और नेहरू के परिवार जवाबदार है। आज हम इस चर्चा में इस बात को लेकर चर्चा करने के लिए नहीं बैठे हैं कि इस देश में 70 वर्षों में क्या हुआ और क्या नहीं हुआ। मेरा दिल कल दहल गया जब मेरे एक मित्र गुजरात के एक पत्रकार हरीश पारेख ने एक पोस्ट किया फेसबुक पर। उनका पोस्ट था कि 70 वर्ष में पहली बार जो हो रहा है वह यह हो रहा है कि जीवित को अस्पताल नहीं मिल रहा है और मृत को शमशान नहीं मिल रहा है। मीडिया का पतन ही आज इस देश के हालात का जिम्मेदार है। जिनको प्रश्न पूछना चाहिए था वो प्रशंसा में लग गए। हरीश भाई की बात से लगा कि अब समय आ गया है जब प्रश्न पूछे जाएं। चूंकि कल प्रधानमंत्री भी थे, गुजरात मॉडल भी है और ये पोस्ट भी सूरत का ही था, तो मैंने सोचा कि कोरोना पर क्या वास्तविक स्थिति हम लोगों की है। क्योंकि एक तरफ गुजरात में हमारे मित्र नौसारी के विधायक पीयूष भाई और वहां के सूरत के सांसद CR पाटिल उसी गुजरात के फैक्ट्री मालिकों के द्वार द्वार दौड़ रहे हैं ऑक्सीजन सिलेंडर के लिए ताकि कुछ मरीजों को राहत दिया जा सके। और अपने प्रदेश में हम चुनाव खेल रहे हैं। आरोप प्रत्यारोप का दौर चल रहा है। सच्चाई क्या है कोरोना पर किसी को नहीं पता है। पहले भी आरोप लगते रहे हैं इस राज्य में आंकड़ों को छुपाने को लेकर। इसलिए हमने संपर्क किया दुर्गापुर के सबसे प्रतिष्ठित डॉक्टर और इस भूमिपुत्र से, डॉक्टर अरुणांशु गांगुली से, जो हेल्थ वर्ल्ड के CMD हैं। और हर बार की तरह बड़ी उदारता से उन्होंने हमारा आमंत्रण स्वीकार किया। मैं पूरे एक्सप्रेस परिवार की ओर से और आप लोगों की ओर से डॉक्टर गांगुली का अपने स्टूडियो में स्वागत करता हूं। सर नमस्कार। नमस्कार। কেমন আছেন আপনি আগে নিজে বলুন, আপনার হসপিটাল কেমন আছে সেটা বলুন, তারপরে বাকি কথাগুলো বলবো। আমরা একটা সাংঘাতিক ঝড়ের মধ্যে আছি। গলাটা শুনেই বুঝতে পারছেন যে ফোন রিকোয়েস্ট, বিভিন্ন রকমের দুঃখ অভিযোগ সবকিছুর উত্তর দিতে দিতে খুবই খুবই খারাপ অবস্থা। তবে এটা কিছুই নয়। আমরা যা ফেস করছি আজকে সেটা জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। অনেক কিছু আসা বাকি আছে। না কিন্তু মানে হঠাৎ করে কি হয়ে গেল? মানে আপনারা তো একটা ফেজ অলরেডি ফেস করেছেন, তখনও অনেক কথা হয়েছিল, কিন্তু মানুষ কিরকম একটা বেপরোয়া হয়ে গেল সাহেব। যে মানে আপনি তো আজকে এটা বলতে পারবেন না যে আপনারা সময় পাননি বা সরকার সময় পায়নি। যদি এই জিনিসটা আসারই ছিল তাহলে প্রিকশন বা ব্যবস্থার মধ্যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? দেখুন, এটা বলতে গেলে এক কথায় বলতে পারবো না, অল্প একটু সময় দিয়ে বলতে হবে কথাটা। দেখুন, প্রথমবার যখন করোনা এখানে এসেছিল তার আগে ইউরোপ, আমেরিকা ছারখার হয়েছে। আমরা খবর পেয়েছি ভারতবর্ষ আক্রান্ত হয়েছে অন্তত 3 মাসের গ্যাপে। যখন কিছুটা হলেও প্রস্তুতি, একটা সজাগতা ছিল, একটা নতুন জিনিস, হ্যাঁ নানা রকম প্যানিক সৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু তবুও একটা সজাগতা ছিল। এবার তারপরে একটা বছর আপনি
এই একটা অতিমারির ধাক্কা কাটালেন, হুম। কাটিয়ে অতিমারিটা কমে এলো। হুম। এবার একটা মানুষের স্বাভাবিক কি হয়, হুম। সাধারণ মানুষ কি ভাবে, হুম। আচ্ছা বাবা একটুখানি তো হুম। স্বস্তি স্বাভাবিক পেলাম। জীবনে ফিরি। হুম। হুম। তো এই কথায় আছে না যে আপনি স্মোকিং ছাড়লে প্রথম হয় যে 10 দিন বাদে আপনি আরো 10 গুণ বেশি স্মোক করবেন, উইথড্রলস হয়। উইথড্রল। হুম। তো আমাদের ক্ষেত্রে 1 বছরের এই উইথড্রলটা হুম। একটা সাংঘাতিকভাবে হুম। ফিরে এলো। হুম। ওয়ার্নিং সাইন্স আমরা পাচ্ছিলাম না তা নয়। হুম। আমি আমার বিভিন্ন পোস্টেও লিখেছি হুম। যে যে মানুষেরা সজাগ, যারা বিদ্বান, হুম। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বারে বারে কিন্তু সতর্কবাণী জারি করে এসছেন হুম। যে দেখুন দ্বিতীয় ওয়েভ আসবে, হুম। দ্বিতীয় ওয়েভ আসছে, দ্বিতীয় ওয়েভ এসে পড়েছে, আপনারা সাবধান হন। হুম। আপনি কি দেখছেন? হুম। আপনি দেখছেন বিরাট বিরাট ইলেকশন র্যালি, হুম। আপনি দেখছেন কুম্ভ মেলায় বিশাল ভিড়। হুম। হ্যাঁ, আমরা বারে বারে বলছি সরকার দায়ী, অ্যাডমিনিস্ট্রেশন দায়ী, হ্যাঁ, এই রিলিজিয়াস ফিলিংস দায়ী। হুম। আমার একটা প্রশ্ন এদের কাছে, হুম। প্রত্যেকটা লোক যারা গেছে হুম। তারা তো সবাই পূর্ণবয়স্ক। হুম। তারা যদি নিজেরা না যায়, হুম। কেউ তাদের জোর করে ডেকে আনবে কি? সুতরাং যে জায়গাটা বুঝতে হবে, হুম। আমাদের মধ্যে হুম। এটা তো একটা আতঙ্ক যার চেহারা নেই। হুম। আপনার সামনে একটা বাঘ এলে আপনি বাঘটাকে দেখতে পান, হুম। কিন্তু এটাকে তো দেখতে পাচ্ছেন না। সুতরাং একটা আমাদের মধ্যে সবসময় আসা থাকে আপনার হবে আমার হবে না। হুম। হুম। ঠিক। আমরা সবসময় ভাবতে থাকি আর ওর হয়েছে তো আমার তো হয়নি, হুম। হুম। আমার হবে না। হুম। তো এই যে একটা মানুষের একটা সুইসাইডিয়াল হুম। সাইকোলজি, হুম। এটা প্রত্যেক মানুষের আছে। হুম। এটার উপরে ভর করে হুম। আমরা এইসব ইয়েতে পয়লা বৈশাখ, নববর্ষ, চৈত্র সেল, হুম। আপনি চৈত্র সেল দেখবেন বাজার, হুম। হুম। যেন এই বছরই শেষ, কিনতে পাবে আর জীবনে কিনতে পাবে না। হুম। হুম। এই যে একটা প্রবণতা, হুম। এটা যতক্ষণ না আমরা নিজেরা আটকাবো। হুম। একটা প্যান্ডেমিক, আমি আগের বারেও বলেছি হুম। যে প্যান্ডেমিক সরকার প্রশাসন এই দিয়ে আটকানো যায় না। হুম। প্যান্ডেমিক তখনই আটকানো সম্ভব হুম। যখন প্রতিটা মানুষ নিজে থেকে সচেতন স্যার, হচ্ছে। এটা আপনি যেটা বলছেন সেটা একদম ঠিক বলছেন যে মানুষকে সতর্ক হতে হবে। কিন্তু যখন আপনি ১ বছর সময় পাচ্ছেন, তাহলে যে আপনারা তো জানতেন, সরকারও জানতো যে সেকেন্ড ওয়েভ আসবে। তাহলে আজকে হাসপাতালে লোকে জায়গা পাচ্ছে না কেন? আজকে আ আ মানে যে ইনজেকশন যেটা লাগে, সেই ইনজেকশনের ঘাটতি কেন? আজকে অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি কেন? আজকে আইসিইউ বেডের ঘাটতি কেন? আপনারা তো ১-১.৫ বছর সময় পেয়েছেন। তাহলে এই সমস্যাগুলো কেন আসছে? এর মধ্যে তো করোনা ইনফ্রাস্ট্রাকচার প্রতিটা স্টেটেই তৈরি হয়েছিল, হুম। হাজার হাজার বেড সৃষ্টি হয়েছিল, হুম। এবং বেশ কিছু জনকে আমরা হারিয়েছি ঠিকই, হুম। কিন্তু সরকার এবং অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে হুম। পূর্ণ প্রচেষ্টা ছিল। হুম। বিভিন্ন জেলায় জেলায় পাবলিক, প্রাইভেট, গভর্নমেন্ট হাতে হাত মিলিয়ে বেড সংখ্যা তৈরি করেছিল। হুম। এবার একটা বছরের শেষে যখন করোনা চলে গেল, হুম। এটা তো একটা অতি প্রকৃত পরিস্থিতি। হুম। তার থেকে স্বাভাবিক আশাতে এই জায়গাগুলো থেকে সবাইকে সরিয়ে নেওয়া হলো। হুম। এই ওয়েভটা, হুম। এটা হঠাৎ করে এসছে। হুম। এটা কিন্তু আমাদের সময় দেয়নি। হুম। গুজরাটের পরেই পশ্চিমবঙ্গ, হুম। মহারাষ্ট্রে তো মহারাষ্ট্র, যাতা অবস্থা। গুজরাট, হ্যাঁ। দিল্লি, হুম। পশ্চিমবঙ্গ। হুম। পশ্চিমবঙ্গে এই ভোট গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে। হুম। দেখুন, ভোটে রাজনীতিবিদদের বক্তব্য রাখার সাংবিধানিক অধিকার আছে। না, লোকসভাতেও ছিল, ভার্চুয়াল লোকসভাতে, হয়েছে সব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হুম। এবং এই লোকেরা জমায়েত করবে, ডেফিনেটলি তাদের সাংবিধানিক অধিকার আছে। এখানে আপনি 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 বা আমি বলার কেউ নেই। হুম। বলার প্রশ্ন এটাই যে একটা প্রশাসন একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আটকে গেল, হুম। অতএব প্রস্তুতি তো কিছু খামতি থাকবেই। হুম। কারণ এই সময় সত্যি কথা বলতে গেলে সরকার বলতে আমরা যেটা বোঝাই, হুম। সরকার তো নেই। হুম। হুম।
একদম নো ম্যানস ল্যান্ডের মতন হয়ে গেছে। একটা নো ম্যানস ল্যান্ড, একটা স্বাস্থ্য পরিকাঠামো মাইনাস, মানে অনেকটা স্পাইনাল কর্ড কাজ করছে, ব্রেন নেই। তো সেই স্বাস্থ্য পরিকাঠামো, তার পরিকাঠামোকে বাড়াবারও ক্ষমতা তার নেই, কমানোরও ক্ষমতা তার নেই। অতএব সেই চেষ্টা করে যাচ্ছে তার পরিকাঠামো নিয়ে যেভাবে যোজা যায়। দেখুন, কোনো ডাক্তার কোনো পেশেন্ট হারাতে চায় না, কোনো ডাক্তার কোনো পেশেন্টকে না করতে চায় না। আপনি বিশ্বাস করবেন না, এমার্জেন্সিতে আমাদের হাসপাতালটার তো দুটো ভাগ, একটা ভাগ হচ্ছে যেটা কোভিড ডিল করে, আর একটা হচ্ছে যেটা নর্মাল পেশেন্টস। এই দুটোর মধ্যে কোনো মিল নেই, এর এসি থেকে আরম্ভ করে সব সেপারেট। আমাদের নর্মাল পপুলেশনে যে সার্জারি চলছে সেটা চলছে। কোভিড যারা দেখছে তারা ইনফ্যাক্ট এমার্জেন্সিতে আমাদের রিকোয়েস্ট করছেন, স্যার আজকের দিনে এমার্জেন্সিতে রেখে চিকিৎসা করি না, দেখি না কাল একটা বেড পায় কিনা। কিন্তু সে ছাড়তে চাইছে না, তার কারণ কোনো ডাক্তার কোনো রোগী খারাপ হয়ে যাবে জানলে সে তাকে কখনো ছেড়ে দিতে পারে না। কিন্তু পরিকাঠামো তো একদিনে তৈরি হয় না। আমার তো মূল প্রশ্ন পরিকাঠামো একদিনে তৈরি হয় যে না। নির্বাচনটা তো হচ্ছে, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো সাহেব, যে জায়গা থেকে এটার অরিজিন বলছে লোকে চায়নার বুহান শহর থেকে, আজকে এই সেকেন্ড ওয়েভ থার্ড ওয়েভ, চায়নাতে কোনো গল্প নাই, ইটালিতে লোকে মানে মানে পোকা মতন মারা যাচ্ছিল, সেইখানে কোনো গল্প নেই, গোটা বিশ্বে কোথাও গল্প নেই। আর আজকে আমাদের মানে মহারাষ্ট্র আর গুজরাতে যা শুরু হয়েছে আর এইখানে যেভাবে সংক্রমণ বাড়ছে, তাহলে সরকারের নির্বাচনটা গণতান্ত্রিক প্রক্রিয়া করাটা দরকার, দ্যাট ইজ দ্য ডান্স অফ দ্য ডেমোক্রেসি, বাট মানুষকে বাঁচাবার যে পরিকাঠামোটা, সেটা ঘাটতির জন্য যার বাড়ির লোকেরা মারা যাচ্ছে তাদেরকে কিভাবে আশ্বস্ত করবে? নিশ্চয়ই, কারণ মানুষের আজ প্রশ্ন করার সময় এসেছে, এই উত্তর ভবিষ্যতে দিতে হবে যে এই সময়টা থেকে আমরা অন্য কিছু করতে পারতাম। দেখুন, আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, সুতরাং এটা সুচারুরূপে উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু মানুষ হিসেবে বলতে পারি যে মানুষ কিন্তু এই প্রশ্ন একদিন করবেই। মানুষ এই প্রশ্ন মিডিয়াকেও করবে, মানুষ এই প্রশ্ন রাজনৈতিক ব্যক্তিত্বদেরও করবেন, যে সেই সময়টাতে কোনটা বেশি প্রয়োজনীয় ছিল। এটার সঙ্গে সঙ্গে একটা জিনিস, দুর্গাপুরের মানুষ যেহেতু আপনি বললে জিনিসটা অথেন্টিক হবে, আমারও জানার খুব ইচ্ছে, এবং আমি মানুষের পক্ষ থেকেই একটা জিজ্ঞেস করার চেষ্টা করছি যে আপনি বা আপনাদের যে হসপিটাল, আপনাদের হসপিটাল ছাড়া দুর্গাপুর অঞ্চলে যতগুলো হসপিটাল আছে তাতে কোভিডের বেডের সংখ্যা কত? এবং হ্যাঁ, আপনি বলুন, তারপর আমি সেকেন্ড সাপ্লিমেন্ট করছি। দেখুন, আমাদের টোটাল সব মিলিয়ে কোভিড বেড 52টা, তার মধ্যে 35টা কোভিড, 17টা সারি, মানে সাসপেক্টেড অথচ এখনো ডিটেক্টেড নয়। আইকিউ এর আমি যতদূর জানি 72টা, মিশনের বোধহয় 25টা, গৌরী দেবীরও ওইরকম কিছু। তো প্রাইভেট হসপিটালসের তো এই মিলিয়ে সর্বসাকুল্যে আপনার 100টা বেড। এবার আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন যে 52টার বেশি বাড়াতে পারছি না কেন, সাহেব দেখুন, হাসপাতালটা সেন্ট্রালি এসি হাসপাতাল, তার হাসপাতালের দুটো পার্ট করা আছে। আপনি যে পার্টের এসিটা আলাদা, সেই পার্টের এসিতেই আপনি রাখতে পারেন পেশেন্টের, কারণ আমাদের তো জেনারেল ওয়ার্ডও এসি। আমি আপনার কথা বলছি না, আমি যেটা জানতে চাইছি যে টোটাল এই হসপিটালে, এই দুর্গাপুর অঞ্চলে টোটাল হসপিটালে কোভিড বেডের সংখ্যা টোটাল সব সনকা মিলিয়ে, সরকারি বেসরকারি সব মিলিয়ে কত? সনকার তো ফুল স্ট্রেংথ যেটা ছিল, সনকার প্রায় 300-350 বেড ছিল। সনকা এখন কতটা নিচ্ছে না আমার কাছে লাস্ট খবর নেই। বাদ বাকিদের বেড সংখ্যা আমি বললাম, অ্যাপ্রক্সিমেট কত? তাহলে আপনি যদি সনকার 350 ধরেন আর আমাদের সব মিলিয়ে ধরেন আরো 75, 72, 50, 25, মানে 150, তার মানে অ্যারাউন্ড 500টা ইন প্রাইভেট হসপিটালস। আর সরকারি মিলিয়ে 500, 550, 600 এই হবে ম্যাক্সিমাম 600। কারণ এখনো অবধি সাব ডিভিশনাল হসপিটাল, ডিএসপি হসপিটাল, এরা সবাই পেশেন্ট রাখছেন, হ্যাঁ সবাই পেশেন্ট রাখছেন, কিন্তু এদেরও তো ডিএসপি হসপিটাল টোটাল বেড সংখ্যা 500, তাহলে ওরা কত দিতে পারেন? হার্ডলি 100। আমার কোন প্রশ্নটা সেইটা নয়,
আপনারা নিজের উদ্যোগে হাসপাতাল করেছেন এবং আপনারা প্রাইভেট আর সমস্ত মিলিয়ে 500 বেড আছে। দুর্গাপুরের জনসংখ্যা কত স্যার? মানে আমি এটা জানতে চাইছি কত? অন্তত 10 লাখ, 10 থেকে 15 10 লাখ, থেকে টাইপ বি সিটি যেহেতু। 15 লাখ। হ্যাঁ। তাহলে যদি গুজরাটে বা যদি মহারাষ্ট্রে প্রধানমন্ত্রীকে খুঁজছেন মুখ্যমন্ত্রী, উনি নির্বাচনে এইখানে আছেন, ওইখানে মানুষ রাস্তার উপরে মারা যাচ্ছে, অক্সিজেন পাওয়া যাচ্ছে না। একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, আমি বলছি না ঈশ্বর না করুক, যদি আমাদের এইখানে হয়, অ্যাপার্ট ফ্রম নির্বাচন, আমাদের এখানে প্রশাসনের এই অ্যাওয়ারনেস প্লাস ব্যবস্থাপনায় আপনি কোথায় পাচ্ছেন? এখানকার ধরুন একটা স্বরাজের সংস্থা, আপনার কর্পোরেশন আছে, এখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে, এইখানে যেমনি গতবার আপনারা নিজেদের উদ্যোগে কিছু সেফ হোম করেছিলেন, কিছু আইসোলেশন সেন্টার হয়েছিল। আমি যেটা জানতে চাইছি যে আজকে অ্যাজ অন টুডে এইখানে যে গ্রাফটা বাড়ছে তার তুলনাতে সরকারিভাবে বা বেসরকারিভাবে ব্যবস্থাপনার কোন জায়গাটাতে আমরা আছি? না। যদি ভয়ঙ্কর পরিস্থিতি হয়, মানুষগুলো কি ট্রিটমেন্ট ছাড়া মারা যাবে? এখানে আমি বলি, হুম। সিপি থেকে আরম্ভ করে আমাদের সিএমওইচ থেকে আরম্ভ করে হুম। আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, হুম। এরা যথেষ্ট সজাগ, হুম। রেগুলার আমাদের সাথে মিটিং চলছে। হুম। ওরা একটা একটা করে বাড়াচ্ছেন ইনফ্রাস্ট্রাকচার। হুম। একদিকে দেখুন একটা ভ্যাকসিন ক্রাইসিস তৈরি হয়েছিল, হুম। সেটা প্রায় মিটে এসছে। হুম। রেমডেসিভির পাওয়া যাচ্ছে না, হুম। রেমডেসিভির কোথাও পাওয়া যাচ্ছে না। মানে আমি সারা জায়গায় লোক দৌড় করিও 20টা 25টার বেশি রেমডেসিভির জোগাড় করতে পারছি না। হুম। এটা প্রত্যেকেরই এই পরিস্থিতি। হুম। সেটাকে ওরা স্ট্রিমলাইন করার চেষ্টা করছেন। ওরা আইডেন্টিফাই করেছেন বেশ কয়েকটা হসপিটাল, যেমন ডিস্ট্রিক্ট হসপিটালগুলো, আমাদের সুপার স্পেশালিটি হসপিটালগুলো, হুম। যেগুলো সরকারি হুম। হসপিটালস, সেগুলোকে ওরা কোভিড সেন্টারে, এটা হয়তো 10-15 দিন সময় নেবে। হুম। এই 10-15 দিনের মধ্যে সরকার ডেফিনেটলি একটা পরিকাঠামো, হুম। স্বাস্থ্য পরিকাঠামো বানিয়ে ফেলবে। হুম। তার কারণ স্বাস্থ্যটা যারা চালাচ্ছেন, হুম। মানে যে সেই পুরো প্রশাসনটা কিন্তু ভীষণ অ্যালার্ট ভাবেই কাজ করছে। হুম। অন্তত আমার কাছে যতটুকু করেসপন্ডেন্স আছে, হুম। যেরম ভাবে আমরা ওদের সাথে কথাবার্তা বলছি, হুম। সাহায্য পাচ্ছি, হুম। আমি বলবো না যে কিছু হচ্ছে না, এটা ভুল কথা। হুম। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি না হয়তো, তার কারণ হচ্ছে যে এই প্রস্তুতিটা আমি 3 মাস আগে থেকে নিলে আজকে হয়তো আমি আরেকটু বেটার জায়গায় থাকতাম। হুম। কিন্তু 3 মাস আগে তো আমি জানতাম না এই ওয়েভটা এরকম আসবে। হুম। তার মাঝখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল যাতে সবাই ব্যস্ত ছিলেন। হুম। তো সেই জন্য যখন এটা এসে পড়েছে, হুম। এটা কিন্তু মোটামুটি একটা এমার্জেন্সি হিসেবেই নেওয়া হচ্ছে। হুম। এবং স্বাস্থ্য দপ্তরের সাথে আমি কথা বলছিলাম, হুম। আইএমএ প্রেসিডেন্ট ডক্টর সন্তোষ মণ্ডলের সাথে কথা হচ্ছিল। হুম। উনি বললেন, দেখ আমরা সমস্ত কিছু স্টেপস নিয়েছি বাবা, আমাদের একটু সময় দে, হুম। তোরা যেমন করে হোক হুম। ফাইট করে যা। হুম। হ্যাঁ, এই পিরিয়ডটা ফাইট করে যা, হুম। আমাদের গুছিয়ে নিতে 10-15টা দিন সময় দে, হুম। আমরা সেন্টার একটা একটা করে খুলছি। না, আপনি স্যার আলোচনার প্রথমেই বললেন যে এইখানে মানুষ যাচ্ছে, ঠিক আছে, মানুষ কুম্ভ যাচ্ছে, মানুষ ইলেকশন মিটিংয়ে যাচ্ছে, তো এক তরফ নেতারা বলবেন যে আপনারা মিটিংয়ে আসুন, ধর্মীয় ব্যাপারে লোকেরা সাধু সন্তরা বলবে কুম্ভে আসুন, আর আপনারা বলবেন যে যান না। তাহলে মানুষ মানুষকে তো কি ডিসাইড, করবে? মানুষ মানুষকে তো ডিসাইড করতে হবে। হ্যাঁ? তার মানুষকে তো ডিসাইড করতে হবে হ্যাঁ। যে কুম্ভ তাকে বাঁচাবে না। হ্যাঁ। কিন্তু দূরত্ব তাকে বাঁচাবে। হ্যাঁ। ভিড় কিচ্ছু না, ভিড়টা অ্যাভয়েড করুন না। হুম। দেখুন, আপনার রুমে বসে আছেন, 6 ফিটের দূরত্ব আছে, অতটা প্রবলেম নয়। হুম। কিন্তু আপনি যখন ভিড় জায়গায় প্রবেশ করছেন, হুম। তখন অবশ্যই এটা একটা প্রবলেম। এটা কিন্তু আজকে হুম। গত 1 বছরের এত কথাবার্তার মধ্যে, হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই স্বাভাবিক দূরত্বের কথা আর মাস্কের কথা। হুম। এটা কিন্তু এখন আপনার ডিজাইনার মাস্ক পর্যন্ত বেরিয়ে গেল, হুম। হুম। সুতরাং লোকের মাথায় এটা ঢোকেনি তা নয়। হুম। হুম। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা জিনিসটাকে এতটা গুরুত্ব দিচ্ছি না। হুম। হুম। আমরা এতটুকু গুরুত্ব দিচ্ছি না যে আমরা একটা ভয়ঙ্কর মহামারীর সামনে দাঁড়িয়ে আছি। হুম।
এবং মহামারীটার মধ্যে আছি, হুম। এই জিনিসটা আমরা ইন্ডিভিজুয়ালি গুরুত্ব দিচ্ছি না। স্যার আমার ওই প্রশ্নটার উত্তরটা আমি পেলাম না, যে যেখান থেকে শুরু হলো তারা কি করে ম্যানেজ করলো, আর আমরা কেন এত এত ম্যাসাকার হচ্ছে আমাদের এখানে, এইটা আমি একটু জানতে দেখুন, চাইছি। দুটো জিনিস আছে। হ্যাঁ। একটা হচ্ছে নেতৃত্ব, হ্যাঁ। এটা আপনি অস্বীকার করতে পারবেন না, হুম। যে আপনার যে কোনো ইনস্টিটিউশন চলে হুম। তার নেতৃত্বের হুম। একটা বিরাট বড় রোল আছে। হুম। ডেফিনেটলি নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার বলুন, আর হুম। আমরা তো দেখলাম অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার বলুন, তারা নেতৃত্বটা ভালোভাবে দিয়েছেন। হুম। তারা সমস্ত ওয়েল মিনিং লোকেদের পাশে নিয়েছেন হুম। এবং রুথলেসলি কন্ট্রোল করেছেন। হুম। নিউজিল্যান্ড এর ক্রিকেটাররা যারা এখানে এসেছিল, নিউজিল্যান্ডের ক্রিকেটারদের উনি ঢুকতে দেননি। হুম। আজকে পারতেন সচিন তেন্ডুলকারকে না ঢুকতে দিতে? হুম। দেখুন, আমাদের এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে হুম। আমরা ডিসিপ্লিন তৈরি করি, আমরাই ভাঙি। হুম। তো আমরা যদি সেটা তৈরি করে নিজেই ভাঙি, হুম। একটা প্যান্ডেমিক কন্ট্রোল করতে গেলে একটা সোশ্যাল ডিসিপ্লিনের প্রয়োজন। হুম। ডেমোক্রেসি ইজ গুড, হুম। বাট ওয়েন ডিসিপ্লিন কামস, হুম। তখন কিন্তু ডিসিপ্লিনের মধ্যে ডেমোক্রেসি থাকে না। হুম। সেটা কিন্তু অনুশাসন হিসেবেই আসতে হয়। ঠিক। এই স্টেপটা নেওয়ার ক্ষমতা আমাদের রাজনৈতিক নেতৃত্বে নেই কেন? হুম। একজন যখন এই স্টেপ নেবেন, হুম। বিরোধী যারা, হুম। তারা বিরোধিতা করার জন্যই বিরোধিতা করবেন। হুম। এটা চিরকাল হয়ে এসছে। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কখনো হয়নি। হুম। সবসময় দ্য ক্রিটিসিজম হ্যাজ বিন ডিস্ট্রাকটিভ। হুম। এই জিনিসটাতে হুম। হয়েছে কি, আমাদের প্রশাসন একটা স্টেপ নেবে, হুম। কালকে সেটা রিভার্স হবে। হুম। তো সে যদি স্টেপটাই না নিতে পারে, হুম। হুম। এবং আপনার সামনে বলে বলছি, হুম। মিডিয়াও কিন্তু ছাড়বে না। হুম। মিডিয়াও কিন্তু এখন রং স্টেপটা নিচ্ছে। হুম। রং বলছে তো। রং মিডিয়া তো জিনিসগুলো স্টেপই নিচ্ছে, বলছেই না, রং বলেই তো এত জিনিসগুলোকে কিছু support হচ্ছে। করছে। মিডিয়া বললে তো হতো। তো এবার মিডিয়া, জনসাধারণ, হুম। তারা যদি প্রতিবাদটার জায়গায় না আসে, হুম। এবং তারা যদি না বলে যে হ্যাঁ ডিসিপ্লিন আমরা, আপনি দেখুন পরীক্ষা পিছিয়ে দিলাম, হুম। স্কুল খুলছে না, হুম। বাদ বাকি হোটেল খুলে যাচ্ছে, হুম। পাব খুলে যাচ্ছে। হুম। আমি জানি রোজগারের আমাদের দরকার আছে, হুম। রোজগার না করলে মুশকিল। হুম। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলোয় যে বিধিগুলো আছে, হুম। বিধিগুলো মানা হোক। হুম। আপনি যে কোনো একটা জায়গায় যান, রেস্টুরেন্টে হুম। টিক টিক করছে ভিড়, হুম। আপনি এটা বিয়ে বাড়ি, 300-400 লোকের বিয়ে বাড়ি হচ্ছে, আপনি 400 লোকের বিয়ের কথা বলছেন, কালকে 20 লাখ লোক এসছে বলছে, তা সেটা কিভাবে আমি ম্যানেজ সেটাই হবে? তো হ্যাঁ? আমি তো সেটা ভেবে পাচ্ছি না। হুম। সেই জিনিসটা আমার কেন হুম। কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরই মাথায় ঢুকবে না হুম। যে মানুষ যদি হারাকিরি করতে চায়, হুম। সে যদি নিজে আত্মঘাতী হতে চায়, হুম। আপনি তাকে বাঁচাবেন কি করে? এবার কি হবে জানেন? হুম। যখন বেড আসবেন থাকবে না, হুম। হাসপাতালগুলো ভাঙচুর হবে। হুম। আমার তো প্রশ্ন হচ্ছে এটাই। হাসপাতালগুলো ভাঙচুর হ্যাঁ, হবে, হ্যাঁ। যে কেন বেড দেওয়া যাচ্ছে না, বেড এখন তো- দিতেই হবে। এখন তো 10 কোটি লোকের স্বাস্থ্যসাথী আছে। হ্যাঁ, কালকে যদি অমুক হয়তো আবার আর একটা কিছু আসবে, আপনাকে তো নিতেই হবে। এবার অদ্ভুত ভাবে জানেন, হুম। প্রতিটা জিনিস আপনাকে অ্যাডভান্সে কিনতে হচ্ছে, পাওয়া যাচ্ছে না। হুম। কেউ আপনাকে ক্রেডিটে দিচ্ছে না, হুম। তো আপনি ক্রেডিটে নেবেন কি করে? হুম। হুম। এক, 2 নম্বর, অনেক প্রবলেম আছে এর মধ্যে, নানা রকমের প্রবলেম আছে। হুম। যেমন ধরুন আজকে 52টা বেড, হুম। 35 জন পেশেন্ট ভর্তি। আমাদের ওখানে তো যেহেতু একমো আছে, হুম। কলকাতার বাইরে একটাই হাসপাতাল যার একমো আছে, হুম। সব খারাপ পেশেন্টরা আসে। হুম। এবার এরা 7 দিন থাকবে না, 17 দিন থাকবে না, 27 দিন থাকবে, হুম। বাঁচবে না মারা যাবে, এটা পৃথিবীর কেউ জানে না। হুম। ঠিক। তো আমি আপনাকে কালকে কি করে বলবো হুম। যে আপনি নামটা লিখে রাখুন, কালকে বেডটা পাবেন? তা আমার প্রশ্ন আপনাকে এটা, হ্যাঁ, যে যদি ওই লোকটা আপনি না বলতে পারেন যে ও কালকে যাবে না পরশু যাবে, তাহলে ওই লোকটা কোথায় যাবে? এই প্রশ্নটা চাই আমার, যে কোথায় যাবে লোকটা? পরের প্রশ্ন, যে অসুস্থ সে কোথায় যাবে? এর পরের প্রশ্ন যেটা, হুম। সেটা হচ্ছে আপনার দীর্ঘ 60 বছর ধরে হুম। আপনি হাসপাতাল তৈরি করার পেছনে হুম। না জনসাধারণের কোনো প্রেশার ছিল, হুম। না কোনো রাজনৈতিক নেতৃত্বের সেরকম গা ছিল। হুম। হুম। আজকে হঠাৎ করে
হুম। আপনি হাসপাতালের বেড সংখ্যা বাড়িয়ে হুম। আপনার লোক সংখ্যার সাথে ইকুয়েট তো করতে পারবেন না। স্যার একটা প্রশ্ন আছে পিসিআর থেকে যে একজন ফোন করেছিলেন যে ক্যান্সার পেশেন্ট আছেন 82 বছর বয়স, একটা ডোজ নিয়েছেন, সেকেন্ড ডোজটা কি 45 দিনের আগে নিতে পারবেন? আইডিয়ালি এটা 45 থেকে 60 দিনের মধ্যে নিলে অ্যান্টিবডি রেসপন্সটা সবচেয়ে ভালো হয়। আচ্ছা। সেই কারণেই আমরা কোভিশিল্ডের ক্ষেত্রে হুম হুম। প্রথমে 28 দিন, পরে ওটাকে পিছিয়ে 45 থেকে 60 দিন করেছিলাম। আচ্ছা তার আগে নিলে অ্যান্টিবডি রেসপন্সটা অতটা ভালো হয় না। আচ্ছা। কোভ্যাক্সিনের ক্ষেত্রে কিন্তু হুম এই ব্যাপারটা হুম। এখনো অবধি এরকম লিখিত পরিত ভাবে আসেনি। হুম সুতরাং কোভ্যাক্সিন নিলে নিয়ে নিতে পারে, বাট হুম। কোভিশিল্ড যদি হয়ে থাকে হুম। তাহলে 45 দিন ওয়েট করাটা বেটার। আচ্ছা স্যার, আর একটা কথা আমি নিজের জন্য জানতে চাইছি যে ডায়ালিসিস পেশেন্টরাও জিজ্ঞেস করছে যে তারা কি মানে নিতে পারে, মানে অবশ্যই, হ্যাঁ অবশ্যই। মানে কোনো রকম কোনো মানে তাদের ভয়ের ব্যাপার নেই? না না, হুম। ভয়ের ব্যাপার কিছু নেই। হুম। কোনো ভয়ের ব্যাপার নেই। স্যার যেটা বলছিলেন পরিকাঠামোর হ্যাঁ, ব্যাপারটা। তো এবার এই পরিকাঠামো হুম। আজকে চাইলেই আমরা বানিয়ে ফেলতে পারবো না। হুম হুম তাই আমরা যদি আজকে আন্দোলন করি, হুম হুম আজকে যদি আমরা সারা ভারতবর্ষকে হুম। মানে তছনছ করে দিই, জ্বালিয়ে দিই, হুম তাহলেও কিন্তু পরিকাঠামো তৈরি হবে না। হুম কারণ এই পরিকাঠামোর কাজ আজ শুরু করলে হুম হুম আপনার 10 বছর লাগবে পরিকাঠামো তৈরি হতে। হুম। অতএব আপনার হাতে যেটা আছে হুম। সেটাকে তো আপনি প্রথম নেবেন। আমার আপনি দোষ দিন। আমি আমি দোষ তো দিতে না না, চাইছি না। আপনি দোষ দিন। একটা ইনোসেন্ট পারসন কোন দোষ, একটা পেশেন্ট দোষ দিতে চাইছে না, সে না, না। সে একটা প্রশ্ন করছে স্যার। patient আবার ধরুন আপনার কাছে 55টা সিট আছে, আপনার 55টা সিট ফুলফিল হয়ে গেছে, আজ থেকে পরিকাঠামো শুরু করলে 10 বছর যাবে। এটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন, মানুষ মারা যাচ্ছে। মানুষ যদি অসুস্থ হয়, আপনার কাছে কোনো বিকল্প নেই, তাহলে একটা মানুষ কি ট্রিটমেন্ট ছাড়া মারা যাবে না অল্টারনেটিভ কিছু রিলিফ আছে, ব্যবস্থা করা যেতে পারে, ইমিডিয়েট ফুল নালে ফুলের পাকড়ি কিছু করা যেতে পারে, এরকম কিছু আপনাকে আছে? একটা কথা বলি, হ্যাঁ। কোভিড এমন একটা মানে ভাইরাস হুম। যার ইনফেক্টিভিটি বেশি, হুম। ডেথ রেট কিন্তু কম। আচ্ছা। আপনার হাতে 3টে জিনিস আছে। হুম। 1 স্থায়ী পরিকাঠামো, হুম। 2 অস্থায়ী পরিকাঠামো, হুম। আর 3 প্রিভেনশন। হুম। যারা অলরেডি অসুস্থ, সংক্রামিত, হুম। তারা ডে 1 থেকে ওষুধ বিশুদ্ধ যেগুলো ট্রিটমেন্ট শিডিউল, তারা ডাক্তার দেখিয়ে বাড়িতে থেকে শুরু করুন। ঠিক। এক হুম। একটা হিউজ লট ক্যান বি ট্রিটেড অ্যাট হোম, ঠিক। কিন্তু হুম। 4 দিনের মাথায় হুম। সিআরপি, হুম। এইচআরসিটি, চেস্ট হুম। এবং কিছু ব্লাড প্যারামিটার্স আছে যেগুলো করা একান্ত প্রয়োজন। ঠিক। আরটিপিসিআর যখন হচ্ছে, হুম। তার সাথে কলোনি থ্রেশহোল্ড কাউন্টটা দেখা প্রয়োজন। হুম। কলোনি থ্রেশহোল্ড কাউন্ট যদি 25-এর ওপর থাকে, হুম। এই পেশেন্টের ভাইরাল লোডটা কম, হুম। একে আমরা বাড়িতে রাখতে পারি। ঠিক। এবং সিআরপি, ডি-ডাইমার আর এইচআরসিটি দরকার আমার ওষুধগুলো চুজ করতে। ঠিক। ওষুধগুলো চুজ করে একে যদি আমরা বাড়িতে রাখতে পারি, হুম। তাহলে একটা হিউজ পোর্শন অফ লোক বাড়িতে থেকে হোম আইসোলেশনে থাকলো। থাকতে পারে। ঠিক আছে। দ্বিতীয়, হুম। আমরা কিছু অস্থায়ী পরিকাঠামো তৈরি হবেই। আমি আপনাকে বলছিলাম আমি ওটাই 15-20 বলতে দিন, চাইছি 25 যে দিনের মধ্যে হুম। অস্থায়ী পরিকাঠামো তৈরি হবেই। হুম। যত আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, সাব ডিভিশনাল হসপিটাল আছে, তারপরে টেম্পোরারি আমরা যে কোভিড সেন্টার্স বানিয়েছিলাম, হুম। সেগুলো সব শুরু হবে। ঠিক। একটা সময় লাগে, কিন্তু 15-20 দিনের মধ্যে সেগুলো শুরু হবে। হুম। বাট সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে, হুম। সেটা হচ্ছে কোনোদিনও একটা 140 কোটি দেশে আপনার পরিকাঠামো উইল নেভার বি ইকুয়াল টু দ্য ডিম্যান্ড, হুম। হতে পারে না। হুম। সুতরাং এখানে প্রিভেন্টিভ মেডিসিনের একটা বিরাট বড় ভূমিকা আছে। ঠিক। আমরা ভারতবর্ষে বসে থেকে পাটা ভারতবর্ষে রেখে মাথাটা আমেরিকায় থাকলে স্বাস্থ্য পরিকাঠামো হয় না। ঠিক। আমি চিন্তা করব সুপার স্পেশালিটি কেয়ার অ্যাট পিক আমি পাবো, আমি নেগলেক্ট করব প্রাইমারি হেলথ কেয়ার, এভাবে চলে না। হুম। একজন এমবিবিএস ডাক্তারের কাছে আমি যাব না, কি আরে ও তো প্লেন এমবিবিএস। উকিলকে বলছেন আপনি তো প্লেন এলএলবি, যখন
সুপ্রিম কোর্টে বসে আছে, হাইকোর্টে বসে আছে, বলছেন না তো? এমবিবিএস ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট ডিগ্রিজ টু গেট। ঠিক। তাদেরকে আমাদের নিতে হবে। হুম। আমাদের হোমিওপ্যাথ, আয়ুর্বেদ আছেন, তাদেরকে আমাদের সাথে নিতে হবে। হুম। নিয়ে এই প্রিভেন্টিভ মেডিসিনটাকে আমাদের চাঙ্গা করতে হবে। কিরকম? ঠিক ঠিক। এই তো প্রিভেন্টিভ আয়ুষ মেডিসিন মন্ত্রালয়টা কি করছে? আমি বলছি, প্রিভেন্টিভ মেডিসিন হুম। শুধু আজকের প্যান্ডেমিকের জন্য নয়। হুম। প্যান্ডেমিক কিন্তু কোভিড মানেই শেষ নয়, হুম। এর পরেও আরো অনেক আসবে। ঠিক তার প্রস্তুতির জন্য আমাদের প্রিভেন্টিভ মেডিসিনের দিকে নজর দিতে হবে। ঠিক। সেটা কিরকম? হুম। আজকে হুম। আমি অসুস্থতা যদি না হতে পারি, হুম। তাহলে তো আমার পরিকাঠামোর উপর চাপ থাকে প্রিভেনশন না। ইজ বেটার দেন কিওর। এই প্রিভেনশনটা কি? খুব তো সামান্য তিনটে জিনিস। হুম। বাবা, তুমি বাসে না চড়ে সাইকেলে করে কাজের জায়গায় যাও। ঠিক আমরা তো সারা জীবন সাইকেল করেই ঘুরে বেড়েছি, ঠিক তো আমরা একটু সাইকেলে ফিরি না? ঠিক। কাজের জায়গায় গিয়ে আমার চারপাশে একটা হুম। বেড়া দিয়ে দিই, তার ওদিক থেকে আমরা কথা বলি। ঠিক। তাহলে যে মাছ বেচছে সে মাছও বেচতে পারবে, হুম। আর যারা এসছে তারা লাইন করে দাঁড়িয়ে কিনুক না, তাদের হামড়ে পড়ার তো দরকার নেই। ঠিক। সেই জন্য আমি বলছিলাম সোশ্যাল ডিসিপ্লিন। হুম। এইটা করতে গেলে আমাকে ডিসিপ্লিন হতে হবে, হুম। আপনাকে ডিসিপ্লিন হতে হবে। আমি গিয়ে ধাক্কা মারলাম, আমার আগে চাই, এই জিনিস চলে না। হুম। আপনি ইউরোপে যান, হুম। বাস রাস্তায় দাঁড়ালে সবাই কিউতেই দাঁড়ায়, হুম। কাউকে বলে দিতে হয় না, রাত পুলিশকে যে 1:30টার সময় লাঠি মেরে কিউ হুম। তৈরি করতে হয় না। না। লাল আলো জ্বললে রাত্রি 1:30টা একটাও গাড়ি না থাকলে গাড়িটা দাঁড়িয়েই থাকে সবুজ হওয়ার আগে অবধি। সো দিজ আর সোশ্যাল ডিসিপ্লিনস। হুম। এইগুলো অভাবটা সবচেয়ে বড় চোখে পড়ে এই প্যান্ডেমিক গুলোর সময়, হুম। যে আমরা কি করছি, আমাদের ছেলে মেয়েদের কি শেখাচ্ছি, আমরা নিজেরা কি করছি। না, আমরা যাদেরকে আদর্শ মনে করছি তারা কি ভাষা তারা- বলছে? হ্যাঁ, তারা কি ভাষা বলছে? তো এটা কি আমাদের ভবিষ্যৎ? হুম। আমাদের ভবিষ্যৎ যদি আমাদের এই প্যান্ডেমিক রুখতে হয়, হুম। এই প্যান্ডেমিক আমাদের বিরাট বড় শিক্ষা দিয়ে গেছে। হুম। ভারতবর্ষের মতো দেশে হুম। প্রিভেন্টিভ মেডিসিন শুড কাম ফার্স্ট, হুম। ঠিক। তারপরে আসবে সেকেন্ডারি কেয়ার, টার্সিয়ারি কেয়ার। আর আমাদের যখন অসুস্থ হয়ে যাচ্ছে লোকগুলো, হুম। তখন টার্সিয়ারি কেয়ারের এই ছোট পিরামিডটার উপর গিয়ে সবাই আঘাতটা করছে। সেখানে কোনোদিন স্থান সংকুলান হবে? আপনার এভারেস্টের চূড়ায় 4টে লোকের স্থান সংকুলান হয়। হুম। এইটা আমাদের মনে রাখতে হবে, এই পিরামিডটা। স্যার, আর একটা জিনিস আমাকে একটু বোঝান, বা দর্শকরা একটু জানতে চেয়েছিল, প্রথম ওয়েভটা যেটা ছিল সেটা কি ছিল, আর এখনটা যেটা আসছে সেটা কি, আর দুটোর মধ্যে বেসিক ফারাকটা কোথায়, আর কি করতে পারলে মানুষ এইটা থেকে একটু প্রিভেনশনটা কি করলে বাঁচতে পারবে? দেখুন, কোভিড একটা আরএনএ ভাইরাস, হুম। এটা মিউটেট করে খুব ফাস্ট। হুম। আপনার বেশ কিছু বছর আগে সোয়াইন ফ্লু বলে একটা ঘটনা ঠিক। ঘটেছিল। হ্যাঁ। সোয়াইন ফ্লু যে ভাইরাস, হুম। অ্যান ইনফ্লুয়েঞ্জা টাইপ অফ ভাইরাস, সেটা কিন্তু 2.5 লক্ষ লোক, 3 লক্ষ লোককে মেরেছিল হুম। সারা পৃথিবী জুড়ে। হুম। হুম। খুব ছোট ভাইরাস ছিল না কিন্তু। ঠিক। হুম। সেটাও আজও কিন্তু সোয়াইন ফ্লু হয়, হুম। কিন্তু তার মাত্রাটা কমে গেছে। সময়ের সাথে সাথে কমে গেছে। ঠিক। কোভিডও সেই পথে এগোবে। হুম। প্রথম ওয়েভ, দ্বিতীয় ওয়েভ, হালকা তৃতীয় ওয়েভ, কিন্তু কোভিড হবে। হুম। আজ থেকে 5 বছর বাদেও কোভিড হবে, হুম। কিছু লোকের হবে। হুম। ভাইরাস, আরএনএ ভাইরাস গুলো এইভাবেই চেঞ্জ করে। ঠিক। ভ্যাকসিনটা কি করছে? ভ্যাকসিন সংক্রমণ আটকাচ্ছে না, হুম। সংক্রমণ আটকাবার জন্য করা হয়নি। হুম। সংক্রমণ হলেও তার ধারটা কমে যাচ্ছে, হুম। এবং এত লোক ভ্যাকসিনেটেড হলে আস্তে আস্তে আরএনএ ভাইরাসকে আরো মিউটেট করতে হবে তার থেকে বাঁচতে। যত সে মিউটেট করবে, হুম। তার পোটেন্সি কমতেও পারে, বাড়তেও পারে। হুম। ইউজুয়ালি দেখা গেছে যে কোনো ভাইরাস আমাদের কোষগুলোর উপরেই বেঁচে থাকে, তো হুম। অতএব যার উপরে সে বেঁচে আছে হুম। তার সাথে সে সখ্যতা তৈরি করার চেষ্টা করে। হুম। তাই সময়ের সাথে সাথে এর তীব্রতাটা কমে আসে। হুম। যেমন প্রথম যে আমাদের ফার্স্ট ওয়েভ এসেছিল, হুম। তার সাথে এবারে বেশ কিছু ফারাক আছে। হুম। এবারে যেমন সিমটমস আর সাইন্স দুটোর মধ্যে একটা ডিসকর্ডেন্স আছে। হুম। প্রচন্ড জ্বর রয়েছে, অসুবিধা রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু সিআরপি লেভেল বাড়েনি। হুম। এইচআরসিটিতে অতটা চেঞ্জ নেই। হুম। আগের বার কি হচ্ছিল? আগের বার একটু জ্বর, সাংঘাতিক চেঞ্জ এইচআরসিটি। সুতরাং এবার কি হচ্ছে? লোকের ল্যাক্সিটি অনেক বেশি। তার কারণ প্রথমবার একটু কষ্ট বেশি হচ্ছিল, হুম। এবার অ্যাটিপিক্যাল নানা রকম জিনিসপত্র হচ্ছে, ফলে তারা একটু লেট পৌঁছচ্ছে। হুম।
এবং সিআরপি কম থাকায়, ডিডাইমার কিছু না বাড়ায়, এইচআরসিটিতে সেরকম না থাকায় তাদের ট্রিটমেন্টটাও কিন্তু মাইল্ড হিসেবে হচ্ছে, নিয়ে তারা হঠাৎ করে সিভিয়ার হচ্ছে। সুতরাং এই জিনিসটা বুঝতে ডাক্তারদেরও একটু সময় লাগবে। এই গতি প্রকৃতির জিনিসটা আমাদের মতো হাই ভলিউম সেন্টার্সে আমরা বুঝতে পারছি, কিন্তু যারা এত পেশেন্ট ডিল করেন না তাদের পক্ষে এটা বুঝতে একটু সময় নেবে। এখানে আমরা যেটা করেছি, আমরা একটুখানি আমাদের ইয়েটা চেঞ্জ করেছি। ইনফ্যাক্ট দ্য লাস্ট পলিসি গাইডলাইনও যেটা বেরিয়েছে সেটাও খুব অ্যাগ্রেসিভ পলিসি গাইডলাইন, এবং ওই পলিসি গাইডলাইনটা ফলো করে আমরা যথেষ্ট মানে এফেক্ট পাচ্ছি। সে হচ্ছে হিট আর্লি, হিট হার্ড। প্রথমেই আমরা প্রচন্ড হার্ড হিট করছি, কনসিডারিং দ্য মাইল্ড টু বি মডারেট, মডারেট টু বি সিভিয়ার। তাতে কি হচ্ছে, রিকভারি রেটটা একটু বেটার হচ্ছে। সো দ্যাট ইজ দ্য হোল স্টোরি। এইটুকু ডিফারেন্স, কিন্তু এবারের ইনফেক্টিভিটিটা অনেক বেশি। তার কারণ ভাইরাস পার্টিকেলটা সাইজটা আগের বারের তুলনায় ছোট। আচ্ছা, ঠিক আছে, এই মিউটেন্ট স্পিসিটার পার্টিকেল সাইজটা একটু ছোট। 2-3 রকমের মিউটেন্ট স্পিসি আছে, তার মধ্যে আমাদের এখানে যেটা এসছে তার পার্টিকেল সাইজটা একটু ছোট। আচ্ছা, ফলে ইনফেক্টিভিটিটা সাংঘাতিক, মানে ছড়িয়ে পড়ছে খুব দ্রুত। গতবার অ্যাকচুয়ালি দেখবেন যে ওর হয়েছে, আশেপাশে কারোর খুব একটা হয়েছে শুনবেন না, আর এখন পাড়াকে পাড়া, ঘরকে ঘর, সকলে। ফলে দ্য ইনফেক্টিভিটি ইজ ভেরি হাই। খুব আশাপ্রদভাবে মর্টালিটি রেট কিন্তু অতটা হাই না, কিন্তু যারা মারা যাচ্ছে তারা মারা যাচ্ছে, তাদের আপনি কিচ্ছু করতে পারছেন না। এটা করতে পারবেন না, এইটুকু মানতে হবে, কিছু কিছু জায়গায় মানতে হবে। আজকের দিনে যেমন মানতে হবে আপনি বেড পেতে হয়রানি হবে, এটা মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। অতএব আমাদের আইসোলেট প্রিভেনশনের দিকে বেশি নজর দিতে হবে, যে আমরা ভিড়ে যাব না, আমাকে যতই লোভ দেখাক আমি যাব না। আমি যখন নিজের কাজে যাব, দেখুন লকডাউন একটা পার্মানেন্ট সলিউশন নয়, মানে আপনি আইদার ভাইরাসে মরবেন অথবা না খেতে পেয়ে মরবেন। প্রচুর লোক আছে যারা দিন আনি দিন খায়, আপনি বিশ্বাস করবেন না, ওরা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি সচেতন। ঠিক, আমরা সচেতন কম। সেই জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আমি কাজ করতে যাই, আমি বাসে যাব না, আমি হেঁটে যাই বা সাইকেলে যাই, ঠিক, আমি আমার স্কুটারটা নিয়ে যাই। ঠিক আছে, কমিউনিটি ক্লাস্টারিং কমন, আপনার 75% অফ দিস থিং উইল বি গন। আপনি ক্লাস্টারিংটাকে কমিয়ে দিন। এটা আমার প্রত্যেক জনসাধারণের কাছে আমার একটাই অনুরোধ, পার্টিজ, প্রোগ্রামস এগুলো ক্যান্সেল করুন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে যারা কাজ করতে পারছেন তারা ভার্চুয়াল প্ল্যাটফর্মে কাজ করুন। যাদের রোজ কাজ করতে যেতে হবে তাদের যেতে হবে, তারা পাবলিক ট্রান্সপোর্টেশন যতটা পারেন অ্যাভয়েড করুন। অল্টারনেটিভ কিছু বার করুন, শেয়ারিং করুন। চেনা জানা দুজনের গ্রুপ, যারা অন্য অচেনাদের সাথে মিশছে না, তাদেরকে ক্লাব করে করে একটা ট্রান্সপোর্টের সিস্টেম তৈরি করুন। আপনাকে হয়তো 21 কিলোমিটার যেতে হবে, সাইকেলে যাওয়া সম্ভব নয়, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ কি করা যায়, 3-4 জন মিলে কি একটা ছোট কিছু ভাড়া করা যায় যাতে করে আমরা যেতে আসতে পারি। অল্টারনেটিভ রাস্তা ভাবুন, কিন্তু ক্লাস্টারিং, ক্রাউডিং এটা অ্যাভয়েড করুন। জনসময়ে সমাগমটা অ্যাভয়েড করুন। এটা হচ্ছে একমাত্র রাস্তা। এত তাড়াতাড়ি এটা করলে না আপনার স্থিতিশীলতাটা আসবে। একটা মানে এই যে একটা বন্যার মতো আসছে, বন্যাটা প্রথম কমবে, ততক্ষণে তো আপনি কিছুটা পরিকাঠামো পেয়ে যাবেন, সুতরাং হাহাকারটা একটু কমবে। তাই করতে করতে গত বছর যেমন আমরা কাটিয়ে উঠেছিলাম, এবছর আমরা কাটিয়ে উঠব। এবছরের এই পিকটার জন্য অনেক কিছু দায়ী, অনেক কিছু দায়ী, অনেক কিছু দায়ী, তার মধ্যে এবং প্রত্যেকটাই জনসমাগমের জন্য হয়েছে। প্রত্যেকটাই যতগুলো পরব এসছে, যতগুলো প্রোগ্রাম এসছে, তার জন্য আমাদের বাংলার এতটা হওয়ার কথা ছিল না। শুধু এই পর আমরা এই বছরের শেষ থেকে বছর শুরু অবধি তো আমাদের প্রচুর প্রোগ্রাম থাকে। এই প্রোগ্রামগুলো একটার পর একটা চলে এসছে। এই সময় বিয়ে বাড়ির মরশুম ম্যাক্সিমাম, এই যে পিরিয়ডটা আমরা একটু করোনা থেকে দূরে ছিলাম, এবং সেই সময় আমরা
হাঁপ ছেড়ে বেঁচেছি, আমরা সবকিছু ছেড়েছি। স্যার আর একটা প্রশ্ন, যেটা মানে সাধারণ- আমাদের হাসপাতালে শূন্য ছিল সংখ্যা 3 মাস, হুম, কোভিড সংখ্যা শূন্য ছিল 3 মাস। হুম। এখন পুরো ফুল। মানে আমি তো বললাম প্রথম দিনে 12টা বেড শুরু করেছিলাম, 1 ঘন্টা লেগেছিল। হুম। আজকে এই 52টা বেড যে 100% ফুল, এই 100% ফুল কিন্তু গত 5 দিন ধরে। হুম। মানে একজনকেও আমরা সরাতে পারছি না অন্য, কারণ এরা তো সবাই 10 দিন কি 12 দিনের সাইকেল তো প্রত্যেকে। কি করে সম্ভব? এবার 12 দিন 14 দিন এইবারে কি আপনারা কোনো সেফ হোমের কোনো প্ল্যান করেন? শুনুন, সমস্ত ইলেকশন চলছিল, হুম। সব হোটেল বুক, হুম। লোকে বেড়াচ্ছে, হুম। দেদার হোটেল বুক। হুম। তা আপনি যদি হোটেল না পান, সেফটি শুরু করবেন কি করে? তবে আমরা আশা করি মঙ্গলবার থেকে সেফটি শুরু করছি। হুম। হ্যাঁ, কথাবার্তা চলছে। স্যার আরেকটা জিনিস জানতে চাইছি, লোকে প্রশ্ন করছে যে এই ইনজেকশন নেওয়ার পরেও, ভ্যাকসিনেশন নেওয়ার পরেও লোকের কি নাম হচ্ছে যে আবার হয়ে যাচ্ছে হ্যাঁ। করোনা। যাদের করোনা হয়েছিল তাদেরও আবার তারা এফেক্টেড হচ্ছে। হুম। তার মানে তাহলে ভ্যাকসিনেশন লোকে কেন নেবে? জি, আমি এইটা প্রশ্ন লোকে। না, আমি আপনাকে বলি, আমাদের হাসপাতালে দুজন আমাদের সিনিয়র টপ অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, হুম। তারা দুজনেই ভ্যাকসিনেটেড, হুম। এবং ভ্যাকসিনেশন নেবার 2 মাস পরে হুম। দে হ্যাড এগেইন কোভিড আচ্ছা। উইথ এ সিআরপি গোয়িং আপ টু 50। হুম, হুম, কিন্তু আপনি এইচআরসিটি দেখুন, লাংসের কিচ্ছু নেই, হুম, হোম আইসোলেশন, বাড়িতে রেখে ট্রিটমেন্ট করে নর্মাল হয়ে গেল। হুম। এইটা হুম। ভ্যাকসিন না থাকলে হুম। এ কিন্তু একমতে চলে যেত। আচ্ছা। ভ্যাকসিন ইজ প্রিভেন্টিং হুম। দ্য ফেটালিটি। আচ্ছা। যার অ্যান্টিবডি রেসপন্স ভালো ভ্যাকসিনের পরে, হুম, তারা ফেটালিটিটা, আমরা কি চেষ্টা করছি, ভাইরাল লোডটা কমুক, হুম, হুম, মানে এফেক্টিভ ভাইরাল লোডটা কমে যাচ্ছে তো। হুম, হুম, ফলে কি হচ্ছে, এত কিছুর পরেও হুম, তারা বাড়িতে ট্রিটেড হয়েছে, তাদের আমরা হাসপাতালে ভর্তি করতে হয়নি। হুম। তার মানে হচ্ছে যে এই যে দুটোই ভ্যাকসিন কি সেম, না আলাদা কিছু আছে? বলছে একটু ব্লাড ক্লটিং এর কিছু প্রবলেম আপনাকে আছে। বলি, দুটো জিনিস আছে। হুম, একটা হচ্ছে কোভ্যাক্সিন। হুম, যদি আপনি বলেন যে ভ্যাকসিন বাই ডেফিনেশন যা, হুম, কোভ্যাক্সিন তাই। হুম। এটা ডেড করোনা ভাইরাসের থেকে তৈরি অ্যান্টিবডি। আচ্ছা। কোভিশিল্ড তা নয়। হুম, কোভিশিল্ড হচ্ছে অ্যাডিনো ভাইরাসের হুম, যে আরএনএটা আছে, হুম, তার যে স্পাইকটা আছে, সেটা হুম। করোনা ভাইরাসের সাথে মিলে এমন অ্যাডিনো ভাইরাসের স্পাইকের এগেনস্টে হুম। ভ্যাকসিনটা তৈরি, আচ্ছা। অ্যাটেনুয়েট করে। হুম, ফলে এরা করোনা ক্রিয়েট করতে পারে না, হুম, হুম, কিন্তু এরা করোনা ভাইরাস থেকে আটকাতে পারে। আচ্ছা। সুতরাং ক্লাসিক্যাল ভ্যাকসিন প্রিন্সিপালে হচ্ছে কোভ্যাক্সিন, হুম। আর এটা একটু ক্লাসিক্যাল ভ্যাকসিনের থেকে হাটকে। মানে তাহলে 1 নম্বর 2 নম্বর আছে তো? হ্যাঁ, দুটোই। মানে আপনার কাছে কোভিশিল্ড থাকুক কোভিশিল্ড, কোভ্যাক্সিন থাকুক কোভ্যাক্সিন, হ্যাঁ, যেটা পাবেন সেটাই নেবেন। হ্যাঁ। তার কারণ হচ্ছে দুটোই বাই পোটেন্সি কোভ্যাক্সিন ইজ মোর পোটেন্ট। হুম, ওর ট্রায়ালটা ছিল না, ট্রায়ালটা কমপ্লিট হয়েছে। হুম, মানে যতটুকু ট্রায়াল কোভিশিল্ডের আছে ততটুকুর কাছাকাছি কোভ্যাক্সিনের আছে। হুম, কোভিশিল্ডটা অক্সফোর্ডে ট্রায়াল হয়েছিল, এটা ইন্ডিয়াতে ট্রায়াল হয়েছে। হুম, কিন্তু দুটোর ক্ষেত্রে খুব বেশি অ্যাডভার্স এফেক্ট পাওয়া যায়নি। হুম, ইদানিংকালে দেখা যাচ্ছে যে কোভিশিল্ড নিলে প্লেটলেট কাউন্ট কমে, হুম, এই একটা হুম, জিনিস সামনে এসেছে। হুম, সত্যি কথা বলতে গেলে কি, আমাদের যা নর্মাল প্লেটলেট কাউন্ট, তাতে যদি একটু প্লেটলেট কাউন্ট কমে যায়, তাতে খুব একটা কিছু যায় আসে না। সে আপনার প্যান 40 খাচ্ছেন, তাতেও প্লেটলেট কাউন্ট কমে। হুম, আপনি মেটফরমিন খাচ্ছেন, তাতেও কমে। হুম। আপনি পায়োগ্লিটাজোন খাচ্ছেন, তাতেও কমে। আচ্ছা। There are many drugs, হুম। n number of drugs যাতে খেলে প্লেটলেটটা কমে। হুম, হুম, সো কোভিশিল্ড নিলে একটু প্লেটলেট কমতে পারে। যার প্লেটলেট কম নেই, হুম, তার ক্ষেত্রে এটা খুব একটা বড় চ্যালেঞ্জ কিছু নয়, হুম, বরং হুম, একটা বড় ধাক্কা থেকে তো সে বাঁচবে। হুম, হুম, সুতরাং প্রত্যেকের ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত। হুম। আমার আশ্চর্য লাগছে, গত বছর এই সময় লোকে প্রশ্ন করছিল ভ্যাকসিন কবে, হুম। আর আজকে লোকে এসে প্রশ্ন করছে নেব তো। ঠিক। মানে ব্যাপারটা হচ্ছে, যতক্ষণ ছিল না হুম, ততক্ষণ আপনি হাত রেছেন। হুম।
সবাইকে মানে আপনি দোষ দিয়েছেন যে ও কেন বার করছেন না, সে কেন করছে না, সময় তো লাগে। আজকে যখন হাতে আছে জিজ্ঞেস করছেন নেব তো, সেফ তো? কোনো প্যান্ডেমিকে কোনো ভ্যাকসিন সেফ কি না সেফ, একটা ভ্যাকসিন সেফ কি না সেফ আপনি 5 বছর বাদে 10 বছর বাদে বলতে পারবেন। আচ্ছা, বিকজ আ ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ 3 5 to 10 ইয়ার্স লাগে, তবে তার সমস্ত সাইড এফেক্টস এন্ড এফেক্টস আপনি বলতে পারেন। প্যান্ডেমিকের সময় অত কিছু দেখা হয় না। আচ্ছা, প্যান্ডেমিকের সময় মোটা মোটা জিনিসগুলো দেখা হয়, যেটা দিলে মরে যাবে না তো, আচ্ছা, এটা দিলে পঙ্গু হয়ে যাবে না তো, এটা দিলেই কোনো একটা ক্ষতি হয়ে যাবে না তো, মোটা মোটা জিনিসগুলো যদি না থাকে প্যান্ডেমিক বাঁচাতে সেটা ব্যবহার করা হয়। আচ্ছা, একটা সাধারণ মানুষ যদি সে মানে এই ভ্যাকসিনটা নিতে চায়, তো ধরুন সরকারি হাসপাতালে তো একটা ব্যাপার আছে, প্রাইভেট হসপিটালেও নাকি আপনারা দিচ্ছেন, তার প্রসেসটা কি এবং কিভাবে সম্ভব? 45 বছরের উপরে বয়স হলে, হ্যাঁ, বয়স থাকলে একটা আধার কার্ড প্যান কার্ড নিয়ে চলে আসবেন, পেয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ, তো এখন আমাদের কি ওখানে আপনাদের এখানে অ্যাভেলেবল 250 টাকা রাইট নাও না, হ্যাঁ, মোস্ট লাইকলি সোমবার মঙ্গলবার থেকে আবার আমরা অ্যাভেলেবল করতে পারবো। আচ্ছা, তার কারণ অলরেডি কালকেই প্রচুর ভ্যাকসিন ঢুকেছে, সেটা ডিস্ট্রিবিউশন হতে যতটা সময় নেবে। তার মানে হচ্ছে যে আমরা তো দিনে 200 করে পেশেন্ট, মানে 200 করে মানুষকে ভ্যাকসিনেট করেছি। আচ্ছা, ফর লাস্ট 1 মান্থ। আচ্ছা, হ্যাঁ, মানে যে কেউ যে কোনো জায়গায় অপশনালি নিতে পারবে। অবভিয়াসলি প্রাইভেট হসপিটালে 250 টাকা আমাদের ওখানে লাগে, যেটা গভর্নমেন্টের বেঁধে দেওয়া, কেউ কেউ 350 টাকা নেন। হ্যাঁ, কিন্তু আমাদের ওখানে গভর্নমেন্টের বেঁধে দেওয়া রেট 250 টাকাতেই হয়। ওরা আসেন একটা আধার কার্ড নিয়ে, একটা প্যান কার্ড নিয়ে এসে নিয়ে চলে যান। সব স্কুলগুলো, সমস্ত এয়ারপোর্ট, সবাই তো এসে দলে দলে নিয়ে গেছে। কিন্তু আমরা দিতে পারছি না। গত সপ্তাহ থেকে অ্যাবসলিউটলি ড্রাই, শুধু এখানে বলে নয়, সারা পশ্চিমবঙ্গ অ্যাবসলিউটলি ড্রাই। এটাও তো একটা পলিসির ব্যাপার যে আমরা অন্য দেশকে খয়রাত দিচ্ছিলাম, এখন আমাদের এখানে দেখুন আমাদের যা ভ্যাকসিন প্রোডাকশনের ক্ষমতা সিরাম ইনস্টিটিউটের, আমরা কাকে কি না দিয়ে কিছু যায় আসে না, মার্কেট ক্যান বি ফ্লাডেড। তাই হ্যাঁ, এটা এই দেখুন, আপনি 5 লাখ নেবেন, 10 লাখ নেবেন, তার একটা পেমেন্ট শিডিউল আছে। হ্যাঁ, যে কোনো একটা, যখন আপনার একটা পুরো গভর্নমেন্ট ফাংশনিং এ নেই, তখন তো বিভিন্ন জায়গায় ক্লিয়ারেন্স ফিচার্স থাকেই, এইসবে আটকাচ্ছে। মানে এমনি প্রোডাকশনে কোনো ঘাটতি নেই, ভালো লেভেলের প্রোডাকশন হচ্ছে, প্লাস স্পুতনিককে অ্যালাউ করে দিয়েছে। বাট দিস ওয়াজ এ ভেরি গ্রেট থিং যে ইন্ডিয়া মানে প্রথমবার সারা বিশ্বকে ভ্যাকসিন দিয়েছে, এটা তো আমাদের গর্ব হওয়ার কথা। অ্যাট দ্য সেম টাইম এখানেও কেউ নেগলেক্টেড হয়নি, যথেষ্ট অ্যামাউন্ট এসছে। আপনি বিশ্বাস করবেন না, আপনি যদি খুলে দেখেন স্টেট ওয়াইজ ভ্যাকসিন ওয়েস্টেজ হয়েছে, লোকে নেয়নি। আচ্ছা, এটাও তো কোথাও না কোথাও অ্যাওয়ারনেসের অভাব মানুষের। মানে আমি বলতে চাইছি সাহেব যে আপনাদের আইএম এর একটা তো ভূমিকা আছে, তারাও তো কিছু মানুষকে এগিয়ে এসে বলবে যে আজকে দেখুন যে সিচুয়েশন, ডাক্তাররাই তো বলবে, কেন আক্রান্ত তো ডাক্তাররাই হবে লাস্টে। যদি অ্যাওয়ারনেস নিয়ে শুধু ডক্টরস কেন, সেলিব্রিটিজরাও মানে একের পর এক বলে গেছে, জনসভাও হচ্ছে। না, আমরা ছবি নিয়েছি ভ্যাকসিন নেওয়ার পরে। হ্যাঁ, সেই ছবি সোশ্যাল মিডিয়াতে গেছে, কাগজে গেছে। এর পরেও যদি লোকে ভাবে যে আমি কেন নেব, তারপর যদি কোনো মেডিকেল থাকে, আমাদের তো ফোনে আমরা বলে দিচ্ছি, তাকে তো আসতেও বলছি না, তারা ফোন করছে নিতে পারবো, মেল করছে নিতে পারবো, আমরা তো ইয়েস করে। স্যার, আর একটা প্রশ্ন এখনই একজন জিজ্ঞেস করছিল যে 45 বছর বয়স হয়নি, অথচ সে যদি ভ্যাকসিন, মানে এই বয়সের ব্যাপারটা কেন? সাহেব দেখুন, আপনার দেশের জনসংখ্যা 140 কোটি, আপনি এর মধ্যে প্রথম কি করবেন? সবচেয়ে ভালনারেবল ক্লাস্টার খুঁজবেন। ঠিক, তো ভালনারেবল ক্লাস্টার হিসেবে ওরা হেলথ ওয়ার্কার্স ফার্স্ট খুঁজেছেন। ঠিক, তারপরে নেক্সট ভালনারেবল ক্লাস্টার দেখা গেছে স্টাডিতে এজেড পেশেন্টস, যাদের কোমরবিডিটিস আছে, তাই ওরা প্রথমে 50 রেখেছিলেন, 60 রেখেছিলেন, তারপরে সেটা কমিয়ে 45 করলেন। এরপরেই তার নিচেরটা আসবে, স্টেজ বাই স্টেজ হবে। তো আচ্ছা, মানে নিতে সবাই পারবে, মানে মানে ওটাতে কোনো বয়সের ব্যাপার নেই, কিন্তু অ্যাবিলিটির জন্য এটা করা হচ্ছে। আপনি যদি রেশন না করেন, হ্যাঁ, তাহলে তো আসল যাদের দরকার তারা কেউ পাবেই না।
ঠিক। সো দিস ইজ আ গুড রেশনিং ডান। হুম আপনি এটা বলছেন আমাদের সরকার বা আমাদের দেশে তো এই ঘটনাটা ঘটেনি, হুম যেটা ইউরোপে ঘটেছে, যে 50 পেরোলে দে দিবে রিফিউজ ভেন্টিলেটর। হুম ঠিক হয়েছে, দ্যাট এটাও ওয়াজ হয়েছে। গভর্নমেন্ট ডিসিশন। হ্যাঁ, এটাও হয়েছে। আফটার 50 তার যদি শ্বাসকষ্ট হয় তাকে ভেন্টিলেটর দেবে না, হ্যাঁ, সেভ ইট ফর হুম, ইয়াং পারসনস। ঠিক। 60 বছর বয়সে পেরিয়ে গেলে তাকে আর তুমি বাঁচিয়ে লাভ নেই। না। হুম। এটা তো সরকারি ডিসিশন। হুম আমাদের দেশে তো এইরকম মানে অমানবিক হয়নি। অমানবিক আসরিক ডিসিশন তো কখনো হয়নি। না। বাট ভ্যাকসিন হ্যাজ বিন রেশনালাইজ। হ্যাঁ, ভ্যাকসিন রেশনিং করা তো ঠিকই আছে। ঠিক। প্রশ্ন করেছি যে তার আপনার হসপিটালে নাকি ডায়ালিসিস চলছে, সে ট্রান্সপ্লান্ট করাবে, তো সে কি ভ্যাকসিন নিতে পারে? ট্রান্সপ্লান্ট কবে করাবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা। তার কারণ হচ্ছে হুম আমি ট্রান্সপ্লান্ট করার 3 মাস আগে অবধি হুম হুম যে কোনো ইমিউন মডিউলেটরস দেওয়া হয় না, হুম হুম বাট ভ্যাকসিন হ্যাজ টু বি গিভেন। তার হুম। কারণ ট্রান্সপ্লান্টের পরে হুম তাকে তো ইমিউন মডিউলেশন ইউজ করতে হবে, হুম ইমিউনিটি তার কমে যাবে, হুম হুম ঠিক আছে? হুম অতএব তার চান্সেস অফ ইনফেকশন বেড়ে যাবে। হুম হুম এই জিনিসটা বেস্ট হয়, হুম এটাকে বলা হয় ভ্যাকসিনেশন প্রোটোকল প্রায়ার টু ট্রান্সপ্লান্ট। হুম আমি যদি ট্রান্সপ্লান্ট সার্জন হই হুম তাহলে প্রোটোকলটা আমি বানাই। হুম প্রত্যেকটা সেন্টারের নিজস্ব প্রোটোকল আছে। হুম উনি যে সেন্টারে ট্রান্সপ্লান্ট করবেন হুম হুম সেই সেন্টারের সাথে যোগাযোগ করুন, হুম করে ওকে কি কি ভ্যাকসিন নিতে হবে হুম। তার লিস্টটা নিয়ে নিন। আচ্ছা, দ্যাট উইল বি দ্য বেস্ট ঠিক। থিং। আর একটা প্রশ্ন আছে যে একজন কর্মস্থলে যাচ্ছে, 30 বছর বয়স, কর্মস্থল থেকে বাধ্য করছে, বলছে, ওকে প্রেসার করছে যে তোমাকে ভ্যাকসিন নিতে হবে, ও কি বলছে আমার পক্ষে কি করে সম্ভব? এখনই একটা প্রশ্ন করেছে একজন যে হ্যাঁ, এটা কর্মস্থল থেকে যারা বলছেন তারা কি প্রাইভেটারি কিনতে পারবে? না, হ্যাঁ, তাদের লিখিত দিতে হবে, হুম আস্ক ইন রিটার্ন। হুম কারণ ওরা রিটার্ন দিতে পারবে না, হুম বিকজ এখনো অবধি ভ্যাকসিনটা তো সরকারি হুম পরিকাঠামোতে আছে। হুম মানে আমাদের ভ্যাকসিন নিতে হয় প্রাইভেট হসপিটালসকে হুম সিএমওইচ এর কাছে হুম টাকা জমা দিয়ে, হুম হুম এবং সিএমওইচ থেকে ইনস্ট্রাকশন যেমন আছে হুম যে এখন আপনারা টাকা জমা দেবেন না। হুম আমি যখন মনে করব হুম যে আপনাকে দিতে পারবো তখন আমি জানাবো, তখন আপনি টাকা জমা করবেন। ঠিক। ফলে ইট ইজ টোটালি আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল। হুম সুতরাং 30 বছর বয়স হুম অবশ্যই তার এক্সপোজার আছে, হুম কিন্তু তাকে ভ্যাকসিন সে কিছুতেই পেতে পারে না আচ্ছা। আনটিল অ্যান্ড আনলেস হুম দ্য গভর্নমেন্ট ফিলস হুম যে এবার আমি হুম টোটাল ওয়ার্কিং ক্লাসের জন্য খুলে দিচ্ছি। আচ্ছা। কারণ এখন যে ভ্যাকসিন গুলো আসছে হুম সেটা মেনলি কিন্তু সেকেন্ড ডোজ ভ্যাকসিন। হুম আচ্ছা। এখন যে ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি হবে হুম হুম সেটা হচ্ছে যারা ফার্স্ট ডোজ নিয়ে নিয়েছে তাদের সেকেন্ড ডোজটা কমপ্লিশন, আচ্ছা তারপরে ইউ ক্যান আগেন এক্সটেন্ড দ্য লিমিটস। আচ্ছা। আপনার একটা মানে ভ্যাকসিন তো নয়। একটাই ভ্যাকসিন কি দুবার দেওয়া হচ্ছে? হ্যাঁ, না না কোভিশিল্ড আলাদা যে আলাদা? নেবে সে কোভিশিল্ড নেবে, কোভ্যাক্সিন যে নেবে সে কোভ্যাক্সিন নেবে। না, কিন্তু দুটোই কি মানে প্রথমবার যেটা দিচ্ছে সে দ্বিতীয়বার তাই নিতে হবে। সেম জিনিস? একদম। আচ্ছা আপনি কোভিশিল্ড নিয়ে কোভ্যাক্সিন নিতে পারেন না, আচ্ছা। সো কোভিশিল্ডের পর কোভিশিল্ডই দিতে হবে। হ্যাঁ ফলে এবার যে ভ্যাকসিনটা ঢুকবে হ্যাঁ দ্যাট ইজ বেসিক্যালি ফর দ্য সেকেন্ড ডোজ। আচ্ছা সুতরাং ফ্রেশ ফার্স্ট ডোজ হ্যাঁ। দে উইল হ্যাভ টু ওয়েট, যারা একদিন নেননি। আচ্ছা যারা ভেবেছেন পরে নেব হ্যাঁ হ্যাঁ তাদের আরো অপেক্ষা করতে হবে। আচ্ছা মানে এর মধ্যে থেকে যেগুলো বাঁচবে তারা পাবেন, হ্যাঁ। তা তো নেক্সট লট ঢোকার পর পাবেন। আর একটা প্রশ্ন করেছে যে গতবারে যেটা হয়েছিল আমরা বুঝতে পেরেছিলাম যে একটা জায়গায় গিয়ে থামবে, থেমেও গেছিল। আপনাদের ডাক্তারি ভাষাতে কি মনে করছেন এটাও কতদিন থামবে। কতদিন মানে এটাও- আন্দাজে কতদিন এটাও চলতে পারে থামবে, এই ওয়েভটা? এটাও থামবে। হুম 2 মাস 3 মাস 4 মাস হ্যাঁ। তার মধ্যে থামবে, হুম। নির্ভর করবে আমাদের উপরে আমরা কতটা নিজেদের টানতে পারছি। হুম আমি তো বললাম যদি কাল থেকে সমস্ত মানুষ মনে করে হুম যে আমি সমস্ত জমায়েত গুলো বন্ধ করে দেব, হুম বাজারগুলো ফাঁকা করে দেব, হুম আপনার উইদিন 1 মান্থ আপনি চেঞ্জ দেখতে পাবেন। তাই? হ্যাঁ, হুম। কারণ সংক্রমণটা তো আপনার থেকে আমাতে, আচ্ছা, ম্যান টু ম্যান। ম্যান টু ম্যান। কেউ কেউ প্রশ্ন করছে পশুদের হচ্ছে না অথচ মানুষের হচ্ছে। হ্যাঁ, কেননা
এই ভাইরাসটা মানুষের হচ্ছে, তার কারণ পশুর বডির সাথেও সিঙ্ক আছে। আচ্ছা এই ভাইরাসটা তো পশু থেকেই এসছে, এটাকে আচ্ছা। ওই জন্য বলা হয় হুম। আরবো ভাইরাস। হুম। মানে যেটা পশু থেকে হুম। যে ভাইরাসের উৎপত্তি, হুম। তাদের তো পশুর ইমিউন সিস্টেমের সাথে ম্যাচ করবে না। সিঙ্ক আছে, আচ্ছা সিঙ্ক আছে, হ্যাঁ। সেটাকে মানে অসুস্থ করবে না। হুম। আমাদের ইমিউন সিস্টেম হুম। এটাকে চেনে না, হুম। হুম। তাই সে অসুস্থ হচ্ছে। আচ্ছা। এবার যত সময় যাবে এই সিঙ্কটা বাড়বে, হুম। নিয়ে একটা পজিশন এসে সিঙ্ক হবে, তখন আর এই প্যান্ডেমিক হবে না। হুম। কোভিড থাকবে কিন্তু প্যান্ডেমিক হবে না। হুম। আচ্ছা প্রবাবলি সেকেন্ড ওয়েভের পরে থার্ড ওয়েভ নাও আসতে পারে। আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন একজন করেছে, তারপরে আমরা আপনাকেও আসানসোল যেতে হবে। একজনের পেসমেকার আছে, সে কি কোভ্যাক্সিন নিতে পারে? আরামসে, হুম? আরামসে। পেসমেকার তো একটা গলার হার, গয়না, nothing else। মানে তার কোনো ভয় নেই? না, মানে এক কথাতে যে কেউ আপনার ভ্যাকসিন anybody নিতে can take পারবে। the vaccine হ্যাঁ। except যার প্লেটলেট কাউন্টস খুব কম, হুম। যার শরীরে ব্লিডিং টেন্ডেন্সিস হুম। রয়েছে, হুম। এরা শুধু ডাক্তারের পরামর্শ নিয়ে নেবে। আচ্ছা। কারণ এদেরকে আমরা, যেমন ধরুন আজকে কারুর ভ্যালভ রিপ্লেসমেন্ট হয়েছে, হুম। তাকে আমাকে অ্যাসিড চম বন্ধ করে যদি দিতে হয়, হুম। তাহলে তাকে আমি দিতে পারবো না। হুম। কিন্তু অ্যাসিড চম রেখে যদি দিই, তাহলে দেওয়া সম্ভব। তো দেয়ার ওয়াজ এ গাইডলাইন হুম। কিছুদিন আগে, যে যারা অ্যান্টি কোয়াগুলেশন পাচ্ছেন, হুম। লোকের ধারণা অ্যাসপিরিন রক্ত পাতলা করার ওষুধ। হুম। অ্যাকচুয়ালি অ্যাসপিরিন বা ক্লোবিডগ্রেল এগুলো রক্তের যে ছোট কণিকাগুলো আছে ওগুলোকে চিটতে দেয় না, হুম। কিন্তু রক্ত পাতলা করার ওষুধ হচ্ছে অন্য, হুম। হেপারিন অ্যান্ড আদার্স। হুম। হুম। সুতরাং অ্যান্টি কোয়াগুলেশনের ক্ষেত্রে একটা আমরা বলি রেড বক্স ছিল, ঠিক আছে, সেটাও কিন্তু এই রিসেন্ট স্টাডিজ গুলোতে তুলে দিয়েছে আচ্ছা। যে অ্যান্টি কোয়াগুলেশনও নট কন্ট্রা ইন্ডিকেটেড। হুম। হুম। ঠিক আছে, হুম। অ্যান্টি কোয়াগুলেশনে আমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিতে চাই না, হুম। কারণ এখানে হেমাটোমা হয়ে যাবে হুম। বলে। হুম। এই সব প্রোটোকলের জন্য এই সেকশন অফ পেশেন্ট তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে, হুম। আমরা তাদেরকে আমাদের ওখানে দিয়ে দেবো, অথবা কিভাবে নেওয়া যাবে তার গাইডলাইন দিয়ে দেবো। প্রোগ্রামটা স্যার শেষ করব। আপনি আমাদের দুর্গাপুরের জন্য, দুর্গাপুরের মানুষের জন্য যদি শেষে কিছু বলেন। অনেক দেখুন, আতঙ্ক আছে, অনেকের আতঙ্কিত হচ্ছেন, অনেকে দিশেহারা আছেন, কি করবেন? দুর্গাপুরে ছোট থেকে বড় হয়েছি তো, হুম। দুর্গাপুরের মানুষদের অ্যাভারেজ ইন্টেলেক্ট, অ্যাভারেজ পড়াশুনো হুম। যে কোনো শহর বা শহরতলির চেয়ে অনেক 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 বেশি। দুর্গাপুরের মানুষের সাধারণ জ্ঞান, দুর্গাপুরের মানুষের বিজ্ঞান চেতনা যে মানে কম্প্যারিজনে আসে না, কারণ এতটাই শিক্ষিত একটা সমাজ বা সমষ্টি। তো এদের ক্ষেত্রে মানে কতবার আপনি খেয়াল করে দেখবেন দুর্গাপুর কিন্তু বেঁচে ছিল বহুদিন, বাইরের ওয়েভটা এসে দুর্গাপুরকে আহত করেছিল। তার কারণ হচ্ছে দুর্গাপুরের মানুষের মানে চেতনাবোধ এবং এগুলো প্রচন্ড স্ট্রং। প্লাস এই টাউনশিপে ঘর বাড়িও যেভাবে বানানো আছে, হ্যাঁ, একটু ডিসটেন্স আছে, হ্যাঁ, মানে না, প্রত্যেকের সচেতনতাটা অত্যন্ত বেশি। ঠিক। সুতরাং দুর্গাপুরের মানুষকে নতুন করে কিছু বলার নেই, শুধু একটাই কথা বলার, আর একবার ফিরে চলুন সেই দিনগুলোতে যেখানে মাস্ক, হাত ধোয়া আর ডিস্টেন্সিং, হাত ধোয়ার অতটা রোল এবার নেই, ধুলে ভালো হয়, ভুলে গেলে খুব ভয় পাওয়ার নেই, কিন্তু ডিস্টেন্সিংটা ইজ ভেরি এসেনশিয়াল। জমায়েত গুলো বন্ধ করে দিন, জমায়েত গুলো বন্ধ করুন, নিজের মতো চলুন। আমি লকডাউনের খুব ফেভারে নই, তার কারণ লকডাউন কোনো সমস্যার সমাধান নয়, বরং লকডাউন বহু লোককে নিপীড়িত করে। তাই যদি লকডাউন ছাড়া আমরা এই জায়গাটাতে পৌঁছতে পারি, সেটা সকলের জন্য ভালো। সেটা করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে
একলা চলো রে, মানে দ্য ডিকটাম শুড বি একলা চলো রে, হুম। আশেপাশে কেউ না থাকুক, হুম। হ্যাঁ, বা তারা একটা ঘেরা টোপে দূরে থাকুক। নমস্কার। সেই রবি ঠাকুর যদি কোথাও ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ডাক্তারবাবু বলছেন একলা চলতে যত যেই ডাকুক একলা চললে বাঁচা যাবে, আর আপনি যদি বাঁচেন তাহলে সবকিছু থাকবে। আমি এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে ডাক্তারবাবুকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কেন আমরা যখনই ডেকেছি উনি এসছেন, যতটুকু আমরা পারলাম আপনাদেরকে সজাগ করার চেষ্টা করলাম। ভবিষ্যতেও আমরা চেষ্টা করব যাতে এই ধরনের কোনো সমস্যা নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলি। আপনাদেরকে একটা কথা আমাদের তরফ থেকেও বলা রইল, প্লিজ প্লিজ ডাক্তারদের বিশ্বাস করুন, পলিটিশিয়ানদের না বিশ্বাস করলেও চলবে। ধন্যবাদ। মাস্ক পরুন।